হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুইন্স। আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 তার যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের জীবজগৎ তার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের নেব। তার জীবজগৎ সম্পর্কে বেসিক কিছু জিনিস, তার ইন্ট্রোডাকশন কি, মানে জীবজগৎ সম্পর্কে আমাকে জানতে হলে কি কি বিষয় আমাকে জানতে হবে, সেইগুলো নিয়ে তোমাদের সাথে একটা আলোচনা করব। তো চলো ফার্স্ট আমরা জানবো যে জীব জগৎ সেটা আমাদের বিষয় কোন বিষয়ের আন্ডারে পড়ছে? জীববিদ্যা। জীববিদ্যা বা এটাকে আমরা কি বলে থাকি? বায়োলজি। বায়োলজি। এই যে বায়োলজি, এই শব্দটা কিন্তু দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসছে। কি কি? একটা হচ্ছে বায়োস, বায়োস, আর একটা হচ্ছে লোগোস। তো এই যে বায়োস শব্দের অর্থ কি? এর অর্থ কি? এর অর্থই হলো লাইফ। এবং আমরা প্রত্যেকেই জানি লোগোস শব্দের অর্থ হচ্ছে স্টাডি। স্টাডি বা অধ্যয়ন। তো বিজ্ঞানের যে শাখাতে আমরা জীবন বা তার রিলেটেড কিছু নিয়ে অধ্যয়ন করি, সেই জায়গাটাকে আমরা বলছি, সেই পার্টটাকে আমরা বলছি জীববিদ্যা বা বায়োলজি। তো এই যে বায়োলজির আন্ডারে তাহলে আমরা কি, বায়ো মানে কি লাইফ, যেটা এসছে আমাদের বায়োস থেকে, তার মানে কি লাইফ, মানে জীব জগৎ বা সজীব বস্তু, তাই তো? তো সেই সজীব বস্তু নিয়ে যে শাখাতে আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের জীববিদ্যা বা বায়োলজি। তো এই সজীব বস্তুটা কি সেটা আমাদের জানতে হবে। তো চলো সজীব বস্তু আমরা কাকে বলবো সেটা একবার দেখে নিই। আসি সজীব বস্তু। ওকে, তার মানে কি, এটাকে আমরা বলতে পারি যে লিভিং থিংস। ঠিক আছে, লিভিং। তো এই সজীব বস্তু আমরা কাকে বলবো তার একটা প্রপার ডেফিনিশন লাগবে, যে বোঝানোর জন্য যে সজীব বস্তু কি, তাই তো? তো এই সজীব বস্তু বলতে গেলে আমরা প্রথমেই যেটা বলবো যে যে সমস্ত বস্তু স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি, প্রজনন এবং অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে সক্ষম, তাদেরকে আমরা বলবো সজীব বস্তু বা সজীব জীব বা জীব। ঠিক আছে, তার মানে কি, প্রথমত যেটা, যে এই ব্যাপারটা কিন্তু স্বতঃস্ফূর্ত হতে হবে। স্বতঃস্ফূর্ত মানে কি, যে স্পন্টেনিয়াস প্রসেস বা নিজেদের থেকেই সেটা হতে হবে, কারুর কোনো প্ররোচনায় বা কেউ হচ্ছে সেটাতে হেল্প করলে হবে সেটা কিন্তু নয়। স্বতঃস্ফূর্ত ভাবেই তাদের বৃদ্ধি ঘটবে, স্বতঃস্ফূর্ত ভাবেই তাদের শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো ঘটবে, এবং প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করতে পারবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে তাদেরকে কিন্তু আমরা বলবো সজীব বা জীব। এবারে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো হচ্ছে বেসিক যে ক্রাইটেরিয়া গুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব একে একে। তো এইটা হচ্ছে সজীব বস্তুর প্রধান ক্রাইটেরিয়া। তো এবার ফিরে আসি এই জায়গাটাতে আবার বায়োলজি। তো এই যে টার্ম, এটা প্রথম কিন্তু আমাদের এই টার্মটা যেটা প্রপোজ করেছিলেন বা প্রবর্তন করেছিলেন কিন্তু আমাদের ল্যামার্ক। প্রথম প্রবর্তন করেন। ওকে, কিন্তু
এই যে বায়োলজি বা জীববিদ্যা নিয়ে অধ্যয়ন করা, একদম বিশাল ভাবে একটা অধ্যয়ন করা, বা জীব জগৎকে, এই যে সমগ্র জীব জগৎ আছে তাদেরকে পদ্ধতিগতভাবে অধ্যয়ন করা কিন্তু প্রথম পপুলার করেছিলেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল, সেজন্য অ্যারিস্টটলকে কিন্তু বলা হয় ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি, বা জীববিদ্যার জনক হিসেবে কিন্তু পরিচিত। এটা একটা কিন্তু কোয়েশ্চেন, তোমাদের তো এমসিকিউ আসবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জীববিদ্যার জনক কাকে বলে। জীববিদ্যার জনক জনক ওকে, জীববিদ্যার জনক বলা হয় কাকে, না অ্যারিস্টটলকে। ক্লিয়ার এই জিনিসটা, যে বায়োলজি শব্দ কোথা থেকে এসেছে, এটা কে প্রথম প্রবর্তন করেছিলেন, এবং বায়োলজির হচ্ছে জনক বা ফাদার অফ বায়োলজি কাকে বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে। কারণ ল্যামার্ক ওয়ার্ডটা প্রবর্তন করেছিলেন ঠিকই, কিন্তু পদ্ধতিগতভাবে যে বায়োলজিকে স্টাডি করার জন্যে, বা জীববিদ্যা যেটা পদ্ধতিগতভাবে জীবকে স্টাডি করার জন্য কিন্তু প্রথম প্রস্তাব রাখেন কিন্তু অ্যারিস্টটল। তো সেজন্য ওনাকে বলা হয় ফাদার অফ বায়োলজি বা জীববিদ্যার জনক। ওকে, তো চলো এবার আমরা পড়লাম যে আমরা এখানে অলরেডি জেনেছি যে সজীব জীব, সজীব বস্তু কাকে বলে বা জীব কাদের বলবো আমরা। ঠিক আছে, এবারে আমরা এই যে জীব তৈরি হচ্ছে, জীব কি করে তৈরি হচ্ছে তার একটা পর্যায়ক্রমিক চিত্র আমরা এখানে দেখব। চলো, তো কি সজীব বস্তুর সাংগঠনিক স্তর, স্তর সমূহ। ওকে, সাংগঠনিক স্তর সমূহ, সজীব বস্তুর সাংগঠনিক স্তর সমূহ। প্রথম কি, দেখো প্রথম কোন জিনিস জীব তৈরি হতে হলে কি লাগে না, আমরা জানি যে সব থেকে বেসিক উপাদান যেটা যে কোনো কোষের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বা শর্করা। যে কোনো মলিকিউল তৈরি হওয়ার জন্য, ধরো আমি হচ্ছে বলছি যে আমাদের প্রোটিন যেটা আমাদের বডি বিল্ডিং এর কাছে লাগে, সেটা কি দিয়ে তৈরি, ধরো মেন ইনগ্রেডিয়েন্ট কি, সেখানে নাইট্রোজেন। নাইট্রোজেনের মধ্যে কি আছে, একটা যদি নাইট্রোজেন পরমাণু আমি নিই, তাহলে তার মধ্যে কি আছে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তাই সর্বপ্রথম যেটা আমরা লিখবো যে সাংগঠনিক স্তরে, সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে প্রথম আমাদের কি হবে, প্রোটন, এবার এই যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এগুলোর থেকে কি তৈরি হবে না, পরমাণু। এগুলোর থেকে তৈরি হবে কি, পরমাণু, পরমাণু। এবার সেই পরমাণু একত্রে মিলিত হয়ে, ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো একত্রে মিলিত হয়ে কি তৈরি করবে, যৌগ। যদি আমি শর্করার ক্ষেত্রে দেখি, দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। যদি আমি আমাদের নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখি, তখন ওখানে নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো থাকছে। তো এই যে যৌগ গঠিত হলো, এবারে যৌগ থেকে কিন্তু আলটিমেট আমাদের কি গঠিত হবে না, কোষ। ঠিক আছে, যৌগ থেকে প্রথম গঠিত হবে কি, কোষ। এবার এই যে কোষ গঠিত হলো, কোষ থেকে কি তৈরি হবে আমরা জানি, কলা। কলার থেকে আমাদের অঙ্গ, অঙ্গ থেকে কি গঠিত হবে, অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র থেকে তৈরি হবে সজীব বস্তু, অঙ্গতন্ত্র থেকে তৈরি হবে সজীব বস্তু। তার মানে আমরা যেটা দেখলাম এখানে, সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান সিস্টেম অ্যান্ড অর্গানিজম, এটা। তো এইখানে একটা জিনিস দেখো,
এই যে ধরো এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা ধরো সপ্তম এবং অষ্টম। এই যে আমরা 8টা পর্যায় করেছি, এখানে একটা জিনিস দেখো, এখানে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, তারপর পরমাণু, পরমাণুর পর যৌগ, এগুলো কিন্তু আমাদের কোনোটাই সজীব নয়, সবই নন লিভিং। সবকটাই কিন্তু আমাদের কি নন লিভিং, মানে অজীব বস্তু, নন লিভিং, নন লিভিং। এবার এই যে কোষ থেকে বাকিটা, এটা কিন্তু আমাদের লিভিং। তার মানে আমাদের কিন্তু জীবন যে সৃষ্টি হয়েছে বা সজীব বস্তু যে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু অজৈব উপাদান বা অজীব বস্তু যেগুলো হয়, মানে নন লিভিং থিংস থেকেই কিন্তু তৈরি হয়েছে। ক্লিয়ার? তার মানে এটা যদি আমি একটা সাংগঠনিক স্তর ধরে নিই, এখানে 8টা স্তরে আমি ভাগ করেছি, যেখানে একদম একটা মলিকিউল, একটা অ্যাটমকে ভাঙলে বা একটা পরমাণুকে ভাঙলে আমি যা যা পাবো, সেখান থেকে শুরু করে একটা অর্গানিজম পর্যন্ত আমি গেলে মধ্যবর্তী কি কি পর্যায় দেখতে পাবো, সেটা নিয়ে আমরা এখানে একটা স্তর বানিয়েছি। ওকে, তো চলো এবার আমরা দেখব, এই যে আমরা সজীব বস্তু বললাম, সজীব বস্তু তৈরি হলো এখানে পর্যায়ক্রমিক ওয়েতে গিয়ে, শেষে গিয়ে কি তৈরি হলো না, সজীব বস্তু। এই সজীব বস্তুর বৈশিষ্ট্যগুলো কি কি, কি কি বৈশিষ্ট্য একটা সজীব বস্তুর মধ্যে থাকবে। এখানে আমরা জাস্ট কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি, কিন্তু অনেক কটা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য সজীব বস্তুর মধ্যে আমরা দেখতে পাই। তো সেগুলো কি কি, চলো একে একে দেখা যাক। তো সজীব বস্তুর বৈশিষ্ট্য, 1 নম্বর, কোষীয় সংগঠন, ও প্রোটোপ্লাজমের উপস্থিতি। কোষীয় সংগঠন এবং প্রোটোপ্লাজমের উপস্থিতি, সেটা কি? দেখো, আমরা কি জানি, একটা সজীব বস্তু বা একটা জীব কি দ্বারা গঠিত, তার গঠনগত এবং কার্যগত, স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটি হচ্ছে কি একটা সেল বা কোষ। ঠিক আছে, এবার একটা কোষের মধ্যে আমরা ড্র করতে গেলে, যে কোষের মধ্যে, কোষটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, সেখানে আমরা দুটো পার্ট পাবো। এক হচ্ছে কোষ পর্দা, কোষ পর্দা, এবং কোষ পর্দার ভেতরে যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, কোষ পর্দা এবং প্রোটোপ্লাজম, এই দুটো পার্ট আমরা কিন্তু দেখতে পাবো। তার মানে কি, একটা কোষকে যদি আমি ভাগ করি দুটো ভাগে, তার মানে কি পাবো, দেখো একটা ফলের মতো, ধরো ওপরের খোসা, খোসার ভেতরে হচ্ছে শাঁসালো অংশ এবং বীজ যেটা বর্তমান থাকে, মানে ব্যাপারটা পুরো অনেকটা এই রকম, যে বাইরের পর্দাটাকে বাদ দিলে বা খোসার সেটাকে আমি যদি ছাড়িয়ে দিই, ভেতরের যে পার্টটা থাকছে শাঁসালো পার্ট, বা এখানে অর্ধ তরল জেলির মতো যে পার্টটা থাকছে, সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম, এবং বাইরের যে আবরণটা সেটাকে বলছি কোষ পর্দা। এবার এই প্রোটোপ্লাজম কিন্তু দুটো জিনিস নিয়ে গঠিত। তোমরা এই জিনিসটা খুব ভুল করে থাকো, যে যখনই বলা হয় যে কোষের কটি অংশ, তোমরা বলে দাও যে কোষ পর্দা, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো বলে দাও না। কোষের প্রধানত কিন্তু দুটি অংশ, এক হচ্ছে কোষ পর্দা, দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এবার উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা কোষ প্রাচীর আলাদা করে অ্যাড হচ্ছে। যদি তোমাকে জেনারেল কোষের জন্য জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু দুটি অংশ। এবার এই যে প্রোটোপ্লাজম, সেটা হচ্ছে দুটো জিনিস নিয়ে গঠিত। কি কি? এক হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, নিউক্লিয়াস।
এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের প্রোটোপ্লাজম গঠিত। তো এটাও তোমাদের জেনে রাখা উচিত যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কি। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম বা প্লাস নিউক্লিয়াস মিলে যে অংশটা, সেটাকে আমরা বলছি, পুরোটাকে বলছি প্রোটোপ্লাজম। তার মানে কোষের কোষ পর্দা বাদ দিলে বাকি যে অংশটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অংশ, অর্ধতরল অংশটা পড়ে থাকে, জেলির মতো যে অংশটা পড়ে থাকে, সেটাকে আমরা বলছি কি না সাইটোপ্লাজম। ক্লিয়ার? তো আমরা কি বললাম, সজীব বস্তুর উপস্থিতিতে প্রথম হচ্ছে কোষীয় সংগঠন এবং প্রোটোপ্লাজমের উপস্থিতি। তার মানে প্রোটোপ্লাজমই আমাদের ধরা হয় যে সজীব একটা বস্তু বা কোনো জীবের যে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি বা যাই কিছু শারীরবৃত্তীয় যত কার্যকলাপ সব কিন্তু এখানেই ঘটে থাকে। একদমই তাই, সেটাই হয় প্রত্যেকটা কোষই হচ্ছে কিন্তু আমাদের যে বেসিক ফাংশন বডি, সে রেসপিরেশন থেকে শুরু করে হোক বা প্রোটিন তৈরি করার থেকে হোক, সবকিছু কিন্তু কোষের ভেতরেই সম্পন্ন হয়। তো সেজন্য প্রোটোপ্লাজমের উপস্থিতি কিন্তু অবশ্যই অবশ্যই করে প্রয়োজনীয়। তার কারণ এখানে প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করার কারণই হচ্ছে এখানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, যার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকছে আমাদের কি না জেনেটিক মেটেরিয়াল, তাই তো। ক্রোমোজোম কি দিয়ে গঠিত? ডিএনএ দিয়ে। তো এই যে জেনেটিক মেটেরিয়াল, তার মানে সব কটাকে বোঝাতেই কিন্তু আমার এখানে প্রোটোপ্লাজম টার্মটা আমরা ইউজ করেছি। তো এই হলো প্রথম যে কোষীয় সংগঠন, একটা কোষের সংগঠন থাকবে এবং তার সাথে সাথে প্রোটোপ্লাজমে, কোষের মধ্যে প্রোটোপ্লাজমের উপস্থিতি আমরা লক্ষ্য করব। চলো এবার দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখি। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা লিখবো সেটা হচ্ছে আকার এবং আকৃতি। আকার এবং আকৃতি। প্রত্যেকটা সজীব বস্তু বা জীবের কিন্তু একটা নির্দিষ্ট আকার আছে। সায়েন্টিস্টরা এটাই বলেছেন যে প্রত্যেকটা জীবের যে আকার তৈরি হয় বা আকৃতি হয় সেটা কিন্তু প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই ঘটে থাকে। যেমন ধরো কোনো একটা ব্যাকটেরিয়া কেমন হয়, আণুবীক্ষণিক, তাকে কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবে না, ঠিক আছে। তো আণুবীক্ষণিক আকার কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকে। তো সংখ্যায় অনেক বেশি থাকার জন্য তাদের সাইজটা কি হয়, ছোট হয়ে যায়। আবার ধরো গাছের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো একটা বট গাছ এক জায়গাতে কিন্তু 4-5টা বট গাছ আমরা দেখতে পাবো না। কেন? তার আকারটা বিশাল বড়, সেজন্য সে সংখ্যায় কম হলেও কিন্তু আকারে অনেকটা বড়। আবার ধরো ছোট ছোট তুলসী গাছ এক জায়গায় অনেক কটা দেখতে পাবো, তার মানে কি আকারে ছোট হচ্ছে কিন্তু পরিমাণে বা তাদের সংখ্যায় অনেক বেশি দেখতে পাচ্ছি। তো প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের উপর ডিপেন্ড করেই কিন্তু কোনো সজীব বা কোনো জীবের আকার এবং আকৃতি তৈরি হয়। ক্লিয়ার? এবার আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে শক্তির চাহিদা এবং উপযোগিতা, তার সাথে বিপাক। কি? শক্তির চাহিদা, উপযোগিতা বা প্রয়োজন এবং বিপাক। এইগুলো কি? দেখো, কোনো জীব বাঁচতে গেলে বা কোনো কিছু একটা, ধরো আমাদের তো বডিটা একটা মেশিনারি বা প্রত্যেকটা কোষই একটা হচ্ছে ধরতে পারো মেশিনের ইউনিট। তো সেগুলো চলতে গেলে কিন্তু তার জন্য শক্তি লাগবে, তাই তো, তার জন্য এনার্জি লাগবে। তো সেই এনার্জি কিন্তু অবশ্যই প্রয়োজন একটা সজীব বা কোনো জীবের ক্ষেত্রে। কোনো সজীব বস্তু বা কোনো জীবের ক্ষেত্রে কিন্তু এনার্জিটা খুব এসেনশিয়াল, তার যে বডিটাকে, তার যে দেহটাকে চালানোর জন্য বা তার শারীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ সেগুলো মেনটেন করার জন্য। তো শক্তির চাহিদা এবং উপযোগিতা হচ্ছে এটাই যে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য কিন্তু শক্তির প্রয়োজন, এবং সেটা কিন্তু আমরা সজীব বস্তু বা কোনো জীবের ক্ষেত্রেই দেখতে পাই। যেমন ধরো বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ, যেমন ধরো শ্বসন বা হচ্ছে আমাদের সংবহন, এগুলো প্রত্যেক কটার জন্যই কিন্তু আমাদের এনার্জি লাগে। এবার আসি যে বিপাক। বিপাক কি? আমরা জানি বিপাক হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে, মেটাবলিজম। এবার আমাদের দেহতে কিন্তু বা যে কোনো জীব দেহেই কিন্তু 2 ধরনের বিপাক আমরা দেখতে পাবো। একটা কি? একটা হচ্ছে আমাদের উপচিতি বিপাক,
একটা হচ্ছে আমাদের উপচিতি বিপাক, আর একটা হচ্ছে আমাদের অপচিতি বিপাক। অপচিতি বিপাক এটাকে বলে অ্যানাবলিজম, অ্যানাবলিজম, আর এটাকে বলছে আমাদের ক্যাটাবলিজম। দেখো এখানে যদি আমরা নাম থেকেই বুঝতে পারবো, উপ মানে কি, উপরি হওয়া বা উপরি হওয়া, ঠিক আছে। আর অপ মানে ধরো আমরা বলতে পারি অপব্যয় হচ্ছে, মানে খরচ হচ্ছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু আয়, আর এটা হচ্ছে আমাদের কি, খরচ। এটা কিন্তু খুব সহজে জাস্ট মনে রাখার জন্য। কিসের না, এখানে হয় যে শুষ্ক ওজন, শুষ্ক ওজন, এখানেও শুষ্ক ওজন, শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট যেটা, সেটা শুষ্ক ওজন বা কি বললাম, ড্রাই ওয়েট। তো এই শুষ্ক ওজন বাড়া যেটা, সেটাকে আমরা বলছি উপচিতি বিপাক। আর শুষ্ক ওজন যখন হ্রাস পাচ্ছে তখন কিন্তু আমরা বলছি অপচিতি বিপাক। তো আমাদের দেহের মধ্যে কিন্তু দুই ধরনের বিপাক, বা যে কোনো জীবদেহে আমরা দুই ধরনের বিপাক দেখতে পাই। এই উপচিতি বিপাক যেমন কি, যেমন হচ্ছে ধরো ডাইজেশন, যেখান থেকে আমার বডি ওয়েটটা গেইন করবে, যে আমাদের ড্রাই ওয়েট যেটা, সেটা হচ্ছে গেইন হবে। আর এখানে হচ্ছে যে অপচিতি বিপাকের ক্ষেত্রে কিন্তু ভাঙবে। তার মানে এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে মনোমার জুড়ে কিন্তু পলিমার তৈরি করবে। তার মানে কি, ধরো এখানে আমি যে হচ্ছে খাবারটা খাচ্ছি, ধরো কোনো অ্যামাইনো অ্যাসিড আমার বডিতে যাচ্ছে, তো সেই অ্যামাইনো অ্যাসিড আমার বডিতে গিয়ে কি করবে না, প্রোটিন তৈরি হবে। তো এখানে আমি বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি, ঠিক আছে। এবার যাই অপচিতিতে। অপচিতিতে কি, ধরো আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত আছি, তাহলে কি হবে, আমার বডিতে স্টোর যে প্রোটিন আছে সেটা ভেঙে কি হবে না, আমার বডিতে যে অ্যামাইনো অ্যাসিড লাগবে তার সরবরাহ করবে। তার মানে একটা বড় আমার কোনো মেটেরিয়াল বা কোনো বস্তু, সেটা ভেঙে গিয়ে ছোট ছোট মনোমার তৈরি করবে। তার মানে এখানটা হচ্ছে পুরো উল্টো, এখানে পলিমার ভেঙে গিয়ে মনোমার তৈরি করবে, ঠিক আছে। তার মানে এখানে ধরো প্রোটিন ভেঙে গিয়ে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড, ওকে। প্রোটিন ভেঙে গিয়ে তৈরি করবে আমাদের অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, তৈরি করবে আমাদের অ্যামিনো অ্যাসিড। তো এই হলো আমাদের দেহের যে বিপাক ক্রিয়া হয়, বিপাক ক্রিয়া ঘটে তার দুটো ধরন। একটা হচ্ছে উপচিতি বিপাক, যেমন ধরো আমাদের দেহের যে ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেশন যে হয় সেটা হচ্ছে উপচিতি বিপাক, এবং রেসপিরেশন যেটা ঘটে সেটা হচ্ছে অপচিতি বিপাক। আর একটা জিনিস এখানে মনে রাখা, সেটা হচ্ছে যে উপচিতি বিপাকে কিন্তু এনার্জি ইউজ হয়, এনার্জি ব্যবহার হয় বা এটিপি ব্যবহৃত হয়। আমরা জানি আমাদের যে এনার্জি কারেন্সি কাকে বলি আমরা, এটিপি কে। তো এটিপি ব্যবহৃত হয়, আর এখানে কিন্তু এটিপি তৈরি হয়, ঠিক আছে। এখানে তৈরি এটিপি ব্যবহার হচ্ছে, আর ওখানে কিন্তু ভেঙে, কোনো কিছু ভেঙে শক্তি তৈরি করা হচ্ছে। আর এখানে কোনো কিছু শক্তি আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে কোনো কিছু তৈরি করা হচ্ছে। ওখানে শক্তি তৈরি হয়, এখানে শক্তিকে কাজে লাগিয়ে কোনো কিছু তৈরি করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বিপাক, যেটা দু ধরনের বিপাক আমরা জীবদেহের মধ্যে দেখতে পাই। তো চলো নেক্সট পয়েন্ট কি আছে দেখি। নেক্সট পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অলরেডি তোমরা কিন্তু ক্লাস 10-এ এটা পড়ে এসেছো। কি, বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি কি, যে বিভিন্ন রকম, ধরো আমার শরীরের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটছে, মানে আমার আকার আয়তনে আমরা বাড়ছি,
ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি। বিকাশ কি? ধরো যে কোষ বিভাজন হচ্ছে বা বৃদ্ধির ফলে যে সেল ডিভিশন হচ্ছে তার হচ্ছে স্পেশালাইজেশন, মানে কোষীয় বিভেদন যখন ঘটছে, এই কোষটা আমাদের ধরো আমাদের মাসেল সেল তৈরি করবে, এই কোষটা আমাদের স্কিন সেল তৈরি করবে, এই যে কোষীয় বিভেদন ঘটছে সেটা কিন্তু হচ্ছে বিকাশে। এটাও কিন্তু সজীব বস্তুর বা কোনো জীবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বৃদ্ধি তার সাথে সাথে কিন্তু বিকাশও ঘটবে। ক্লিয়ার? তো এটা অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো যে বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য কি। তো এখানে আর সেটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব না, জাস্ট আমরা বলবো যে বৃদ্ধি এবং বিকাশ এই জিনিসটা জীব দেহের বা কোনো সজীব বস্তুর কিন্তু একটা ভাইটাল ক্যারেক্টার। ওকে, চলো এবার দেখি 5 নম্বর পয়েন্টে আমাদের কি আছে। 5 নম্বর যেটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রজনন বা জনন। জনন, তো এই জনন কি? জনন হচ্ছে কিন্তু প্রত্যেকটা জীবের বা সজীব বস্তুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে প্রজাতিগত ধারা বজায় থাকে, যেখানে যে পূর্বপুরুষ থাকে বা জনিত্রী জীব যারা থাকে তাদের যে বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশে সঞ্চারিত হয়, মানে কি জিনের ধারা যেটা সেটা হচ্ছে অক্ষুণ্ণ থাকছে। ধরো আমাদের মৌমাছি বা বোলতা, জেনারেশন আফটার জেনারেশন আছে বলেই আমরা কিন্তু বোলতা বা মৌমাছি দেখতে পাচ্ছি। মানুষের যেমন ধরো আমার বংশ পরম্পরা আমি এসছি, তো এই যে ধারা মানে যে কোনো জেনেটিক ক্যারেক্টার সেটাকে বজায় রাখা বা অক্ষুণ্ণ রাখা, এই যে জিন ফ্লো যেটাকে আমরা বলে থাকি সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু এই জনন খুব গুরুত্বপূর্ণ। কারণ ধরো কোনো প্রজাতির যদি একটা জেনারেশনেই প্রজাতি শেষ হয়ে যায়, তার মানে কি সে আর পৃথিবীতে বাঁচতে পারবে না। তো জননটা নিজে যেমন সার্ভাইভাল বা বেঁচে থাকাটা, অস্তিত্ব টিকিয়ে রাখাটাও গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে তার যে জেনেটিক মেকআপ বা জেনেটিক ক্যারেক্টার আছে বা জিন ফ্লোটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো এটা ছিল আমাদের জনন। এবারে বিভিন্ন প্রকার আমরা যে জনন দেখতে পাই, অঙ্গজ জনন দেখতে, অযৌন জনন দেখতে পাই, যৌন জনন দেখতে পাই, অঙ্গজ জনন দেখতে পাই। তো এগুলো তো আছে বিভিন্ন ধরনের জনন, কিন্তু জনন কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ কোনো সজীব বস্তু বা কোনো জীবের ক্ষেত্রে। নেক্সট যেটা আসবো আমরা সেটা হচ্ছে যে সংবেদনশীলতা। সাড়া প্রদান। সংবেদনশীলতা ও সাড়া প্রদান তোমরা অলরেডি কিন্তু এটা পড়ে এসেছো, যে সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স, যেখানে আমরা কি যে সেন্সিটিভ হবে বা সংবেদনশীল হবে কোনো সজীব বস্তু, যে কোনো বাইরের এক্সটার্নাল কোনো স্টিমুলাস এলে তার রেসপন্সে কিন্তু সে সাড়া দেবে। তো এই যে সাড়া প্রদান, যে বাইরের কোনো বা পারিপার্শ্বিক কোনো উদ্দীপকের প্রভাবে বা স্টিমুলাসের প্রভাবে কি হচ্ছে না সজীব দেহ যেটা থাকছে সে হচ্ছে রেসপন্স করছে। ঠিক আছে, তো এই যে উত্তেজনা একটা গ্রহণ করে নিজেকে উত্তেজিত করা, ঠিক আছে, বা কোনো উদ্দীপকের প্রভাবে এই যে উত্তেজিত হয় কোনো সজীব দেহ, এইটা কিন্তু একটা সজীব বস্তুর বা জীব দেহের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন ধরো আমার চোখের সামনে প্রচন্ড আলো আসছে, তো কি হবে, আমার চোখটা বন্ধ হয়ে যাবে। বা কোনো সদ্যজাত শিশু যে থাকে সে কিন্তু কোনো আঙ্গুল দেখতে মানে ফিল করতে পারলে হাতে সেটা কিন্তু আঁকড়ে ধরে। বা আমরা উদ্ভিদের ক্ষেত্রে যেমন কমন এক্সাম্পল দেখে থাকি যে টাচ মি নট প্ল্যান্ট বা লজ্জাবতীর ছুঁলে সেটা হচ্ছে তার পাতাগুলো মুদে যায়। তো এইগুলো হচ্ছে কিন্তু একটা সজীব যে বস্তু বা একটা জীবের কিন্তু সহজাত বৈশিষ্ট্য। এটা বিজ্ঞানীরাও মনে করেন যে এটা কিন্তু থ্রু জিন, ম্যাক্সিমামটাই থ্রু জিন কিন্তু তারা ক্যারি করে আনে। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে 7 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কিন্তু হোমিওস্ট্যাসিস। এটা একটুখানি বোঝার যে দেহের সাম্যতা বজায় রাখা। কি 7 নম্বর? দেহের সাম্যতা বজায় রাখা। সেটা কেমন? দেখো, এটাকে এই প্রসেসটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস সেটা কেমন? ধরো আমার দেহের মধ্যে অনেক কিছু চেঞ্জেস ঘটছে, ঠিক আছে, তো সেইটা ব্যালেন্স রক্ষা করা।
তার মানে কি, ধরো আমার বাইরের থেকে কোনো প্যাথোজেন আমাকে আক্রমণ করেছে, তার মানে কি আমার বডির যে অনাক্রম সিস্টেম যেটা আছে বা আমাদের যে ইমিউন সিস্টেম আছে, ঠিক আছে, অনাক্রম তন্ত্র যেটা বা ইমিউন সিস্টেম যেটা আছে, সে কি করবে, তার এগেনস্টে ফাইট করবে। ঠিক আছে, এক। 2 নম্বর, ধরো আমাদের মানুষের ক্ষেত্রে আবার একটা বলি, যে ধরো আমার ব্লাডের ক্যালসিয়াম যেটা সেটা হচ্ছে কমে গেছে, ক্যালসিয়াম লেভেলটা কমে গেছে, তখন কি হবে, হাড়ে আমাদের জমা ক্যালসিয়াম থাকে, সেই হাড় থেকে কিন্তু জমা ক্যালসিয়াম অস্টিওপোরোসিসের থ্রু দিয়ে কিন্তু আমাদের ব্লাডে সেই রক্তে কিন্তু এই ক্যালসিয়ামের সরবরাহ করবে। এবার ধরো কোনো উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে স্টোমাটা বা পাতার যে পোর্স থাকে, স্টোমাটা, তার থ্রু দিয়ে আমাদের যত এক্সেস ওয়াটার ভেপার হিসেবে বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ হচ্ছে, অক্সিজেন বেরোচ্ছে, কিন্তু ধরো যেখানে জল কম, সেখানে কি হবে, এই যে স্টোমাটার ওপেনিং এবং ক্লোজিং সেটাও কিন্তু মেনটেন হয় সজীব দেহে। কিভাবে না, এই যে স্টোমাটা আছে সেটা যখন ক্লোজ থাকবে তখন কিন্তু যে আমাদের ট্রান্সপিরেশন প্রসেস যেটা বা বাষ্পমোচন যেটা, সেটা কিন্তু বন্ধ থাকবে। তার ফলে কি, যে অতিরিক্ত জল যেটা নষ্ট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, উদ্ভিদ দেহের বাইরে বেরোচ্ছে, সেটা কিন্তু বন্ধ হবে। তার কার দ্বারা না, এই স্টোমাটার বন্ধ যখন থাকবে। তো এই যে শারীরবৃত্তীয় কার্যকলাপগুলো নিজেদের থেকেই নিয়ন্ত্রণ করতে পারছে, এটাই হচ্ছে কিন্তু দেহের সাম্যতা বজায় রাখা বা হোমিওস্ট্যাসিস। যদি সব জল, ধরো এক্সেস ওয়াটার যেটা আছে সেটা বেরিয়ে যায়, তার মানে কি হবে, সব সেলগুলো ফ্ল্যাসিড হয়ে যাবে, ঠিক আছে, সেলগুলো সব চুপসে যাবে, তখন কিন্তু তার বাঁচা কোনোভাবেই সম্ভব হবে না। এবার আসি নেক্সট পয়েন্ট, যেটা 8 নম্বর, সেটা হচ্ছে যে সমন্বয় সাধন। সমন্বয় সাধন সেটা কেমন, আমরা এটাও পড়ে এসেছি, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। মনে করে দেখো, আমাদের প্রথম চ্যাপ্টারে ছিল সমন্বয় সাধন হচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, আভ্যন্তরীণ পরিস্থিতি হোক, সেখানে কিন্তু কোঅর্ডিনেট করা, ঠিক আছে, নিজেকে কন্ট্রোল করে কোঅর্ডিনেট করা। যেমন ধরো আমরা হাঁটার সময় কি হয়, যে পাটা আমাদের আগে যাচ্ছে তার বিপরীতের হাতটা কিন্তু আগে চলে যায়, আবার যে পাটা পেছনে যাচ্ছে তার সাথে সাথে তার উল্টো দিকের যে হাতটা থাকে সেটা হচ্ছে পেছনে যায়, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা হাঁটার সময় বডি ব্যালেন্স রক্ষা করার জন্য কিন্তু এরকম সমন্বয় সাধন করে থাকি। আবার আমরা যদি উদ্ভিদদের ক্ষেত্রে দেখি, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখি, আমরা মেনলি পড়ে এসেছি সমন্বয় সাধন প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহে 2 রকমের। কি কি, একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন বা কেমিক্যাল কোঅর্ডিনেশন, আর একটা হচ্ছে আমাদের ভৌত সমন্বয় সাধন বা ফিজিক্যাল কোঅর্ডিনেশন। এবার কেমিক্যাল কোঅর্ডিনেশন কেমন হয়, কার দ্বারা হয় না, হরমোন দ্বারা, এবং ভৌত সমন্বয় যেটা সেটা হয়ে থাকে কিন্তু স্নায়ুতন্ত্র দ্বারা। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাসায়নিক সমন্বয়টা বেশি হয়, যখন ধরো কোনো লাইট এসে পড়ছে কোনো উদ্ভিদের গায়ে, সে হচ্ছে আলোর দিকে গমন করছে, তার যে কাণ্ডটা সেটা কেন হচ্ছে না, অপোজিটে, লাইট যেদিকে পড়ছে তার অপোজিটে কি হচ্ছে, অক্সিন হরমোন জমা হচ্ছে, যে কিন্তু বৃদ্ধিতে সাহায্য করছে সেই কাণ্ডটা বা স্টেমের স্পেসিফিক পার্টটা। এবার ভৌত সমন্বয় সাধনের ক্ষেত্রে ধরো আমরা প্রাণীদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রেই যদি ধরে নিই, ধরো কোনো গরম জিনিস আমরা ছুলে কি হয়, সাথে সাথে ওখান থেকে হাতটা সরিয়ে নিয়ে চলে আসি। তার মানে কি, এটা সমন্বয় সাধন, যে আমি আমার হাতটা প্রবেশ করিয়েছি বা হাতটা টাচ করিয়েছি কোনো গরম বস্তু বা গরম জলের মধ্যে, তাতে কি হলো, আমার যে নার্ভাস সিস্টেম যেটা বা স্নায়ুতন্ত্র যেটা, সে কিন্তু সাথে সাথে কাজ করছে কি না, হাতটা পুড়ে যাবে সেখান থেকে তুলে নেওয়ার জন্য। তো এই যে সমন্বয় সাধন, মানে আমার হাত একটা অঙ্গ, ব্রেন একটা অঙ্গ, সেটা কিন্তু আলাদা আলাদা হলেও নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা বজায় রেখেছে। তো এটাই হচ্ছে একটা জীব দেহের বা সজীব বস্তুর কিন্তু একটা খুব বড় বৈশিষ্ট্য, কি না, সমন্বয় সাধন। নেক্সট 9 নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে পুষ্টি, বা এটাকে বলে নিউট্রিশন। পুষ্টি কি, দেখো আমাদের প্রত্যেক সজীব দেহ বললাম যে বিপাক হয়ে থাকে, মেটাবলিক অ্যাক্টিভিটি হয়ে থাকে, সেখানে এনার্জি দরকার হয়। তো সেই এনার্জি তৈরি করার জন্য তো খাবার লাগবে, কাঁচামাল লাগবে, সেটা কোথার থেকে পাবো, সেটাই পাবো আমরা কোথার থেকে না, খাদ্যর থেকে। যেমন একটা মেশিন চালাতে গেলে তেল লাগে, তো আমাদের যে জ্বালানি, আমাদের শরীর যে মেশিনটা, সেই মেশিনটাকে চালানোর জন্য যে জ্বালানিটা লাগবে সেটা কি না, আমাদের খাদ্য বা নিউট্রিশন যেটা আমরা নিব, সেখান থেকে কিন্তু আমরা সেই শক্তিটা পাবো। এবারে এই কোনো যে সমস্ত যে সজীব বস্তু আছে বা জীব আছে, তাদের মধ্যে আমরা 2 ধরনের নিউট্রিশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে প্রধানত 2 ধরনের, যে অটোট্রপিক
আর একটা হচ্ছে হেটারোট্রপিক। এটা হচ্ছে অটোট্রপিক কি স্বভোজী, আর হেটারোট্রপিক হচ্ছে পরভোজী। হেটারোট্রপিক হচ্ছে আমাদের পরভোজী, একটা স্বভোজী একটা হচ্ছে পরভোজী। তো এই যে স্বভোজী তারা কি করে না নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো এই যে যারা স্বভোজী হয় তারা কিন্তু নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, যেটা বললাম যে সমস্ত ধরো আমরা বললাম উদাহরণস্বরূপ সমস্ত সবুজ উদ্ভিদ বা গ্রিন প্ল্যান্টস যারা আছে তারা হচ্ছে এই অটোট্রপিক বা স্বভোজীর আন্ডারে পড়ে। এবার এই হেটারোট্রপিক কিন্তু আরো অনেকগুলো ক্যাটাগরিজ আছে। কি না প্রথম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মৃতজীবী। মৃতজীবীকে কিন্তু আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি না স্যাপ্রোফাইটিক। তো মৃতজীবী কাদেরকে বলে দেখো এখানে নাম থেকে যে 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 জিনিসগুলো মরে গেছে বা মৃত কিছু থেকে যখন নিউট্রিশন সংগ্রহ করছে তখন তাদেরকে বলছি আমরা মৃতজীবী, ঠিক আছে, বা স্যাপ্রোফাইটিক। ঠিক আছে। নেক্সট যেটা, আচ্ছা মৃতজীবীর এক্সাম্পল কি হতে পারে? মৃতজীবীর এক্সাম্পল আমরা বলতে পারি যে কোনো ছত্রাক। এবার এই মৃতজীবীর মধ্যেও কিন্তু আবার ভাগ আছে সম্পূর্ণ মৃতজীবী, আংশিক মৃতজীবী। যে পার্শিয়ালি ধরো কিছুটা পরিমাণ তার পুষ্টি হচ্ছে মৃত বডির থেকে বা মৃত ডেড বডির থেকে সংগ্রহ করছে তাদেরকে বলবো আংশিক। আর যারা সম্পূর্ণভাবে নির্ভরশীল মৃত কোনো বস্তুর ওপর থেকে পুষ্টি সংগ্রহের জন্য তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ মৃতজীবী। তো এখানে আমরা যদি এক্সাম্পল দেখি, আংশিক মৃতজীবী হচ্ছে আমাদের পাইন এবং সম্পূর্ণ মৃতজীবী হচ্ছে ছত্রাক, যেমন বলতে পারি আমরা অ্যাগারিকাস। ঠিক আছে, অ্যাগারিকাস। আচ্ছা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে যে মিথোজীবী। এটা আবার কেমন? এরা হচ্ছে যে কোঅপারেশনে থাকতে খুব পছন্দ করে। তার মানে এদের আর একটা নাম হচ্ছে সিম্বায়োটিক পুষ্টি। তো এদেরও কিন্তু আমাদের দুটো ভাগ আছে। তো এদের ক্ষেত্রে যেটা বললাম এরা কিন্তু নিজেদের মধ্যে একটা কোঅপারেশনে থাকতে পছন্দ করে। এদের মধ্যে দু ধরনের আমরা দেখতে পাবো, একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটা দেখতে পাবো কি কমনস্যালিজম। মিউচুয়ালিজম হচ্ছে যে মিউচুয়ালি আমরা থাকবো, মানে ধরো তুমি আমাকে খাবার দেবে বা তুমি আমার জন্য হচ্ছে ব্রেকফাস্ট আনবে, আমি তোমার জন্য লাঞ্চ আনবো, এরকম ব্যাপারটা যে বন্ধুদের মধ্যে ঘটে থাকে। তো এখানে মিউচুয়ালিজমে আমরা দেখতে পাবো যে তোমাকে আমি কিছু দেব তার বদলে তুমি আমাকে কিছু দেবে। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল সেটা হচ্ছে যে লাইকেন। এই লাইকেন হচ্ছে কিন্তু ছত্রাক এবং শৈবালের সমন্বয়ে গঠিত। ছত্রাক প্লাস শৈবাল মানে কি আমাদের হচ্ছে ফাঙ্গি এবং অ্যালগির সমন্বয়ে গঠিত। এবার এই ছত্রাক কি প্রোভাইড করছে না বাসস্থান, খনিজ ও জল। এবার শৈবালের মধ্যে আমরা জানি কি আছে, ক্লোরোফিল আছে। তার মানে ও ফটোসিনথেসিস করবে, মানে খাদ্য উৎপাদন করবে। তো এই খাদ্য কাকে সরবরাহ করবে না ছত্রাককে। তার মানে এই কাঁচামাল যেগুলো সেগুলো হচ্ছে ছত্রাক সরবরাহ করলো, গাছের মধ্যে গাছের উপরে যখন বসে থাকলো গাছের থেকে নিয়ে শৈবালকে দিল। শৈবাল তার বদলে কি দিচ্ছে না যে ফুড প্রিপেয়ার করছে, যে খাদ্য তৈরি করছে, সেই খাদ্য কিন্তু ছত্রাককে সরবরাহ করছে। এটা হচ্ছে একটা মিউচুয়ালিজমের এক্সাম্পল। এবার আসি নেক্সট যেটা কমনস্যালিজম হচ্ছে যে ধরো আমি এক্সাম্পলটা আগে দিয়ে দিই, সেটা হচ্ছে যে রাসনা কি করে, আমরা বলি যে পরজীবী গাছের মধ্যে হয়েছে, ওটা অ্যাকচুয়ালি পরজীবী নয়, ওটা হচ্ছে আমাদের মিথজীবী। কি না ও গাছের ওপরে জন্মায়, গাছের থেকে পুষ্টি সংগ্রহ করে কিন্তু কোনো ক্ষতি করে না। এরা হচ্ছে যে গাছের থেকে পুষ্টি কারুর থেকে উপকার নিচ্ছে কিন্তু বদলে
কিছু দিচ্ছে না, সাহায্য যেমন করছে না তেমন ক্ষতিও করছে না। এটার এক্সাম্পল কি বললাম? রাসনা। ঠিক আছে, রাসনা। এই গেল আমাদের মিথজীবী পুষ্টি। নেক্সট আসবো আমরা কি? পরজীবী পুষ্টি। পরজীবী পুষ্টি বা এটাকে বলা হয় প্যারাসাইটিক নিউট্রিশন। প্যারাসাইটিক নিউট্রিশন। তো এই পরজীবী পুষ্টিতে কি হয়? এরা পুরোপুরি মানে এরা হচ্ছে অন্যের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার এই পরজীবীর মধ্যেও কিন্তু আমাদের আছে আংশিক এবং সম্পূর্ণ। একটা হচ্ছে আংশিক, এই মৃতজীবীর মতো আংশিক, আর একটা হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, আংশিক এবং সম্পূর্ণ। তো আংশিক পরজীবী কারা? ধরো পার্সিয়ালি, মানে নিজেরা করতে পারছে পুষ্টি সম্পন্ন, কিন্তু তাও অন্যের থেকে নিয়ে আসবে। মানে ব্যাপার হচ্ছে যে অনেক ফ্রেন্ডস থাকে না, যে আমি ভালো টিফিনটা এনেছি ঠিক আছে, কিন্তু তোমার থেকেও আমি টিফিনটা নেবো, আমার বেস্ট ফ্রেন্ড যে আছে বা ও আজকে ভালো টিফিন এনেছে ওর থেকেও নেবো, ব্যাপারটা হচ্ছে ওরকম। এই যে আংশিক বা সম্পূর্ণ পরজীবী, কিন্তু এরা হচ্ছে অন্যের থেকে পুষ্টি নিচ্ছে এবং অন্যের ক্ষতি সাধনও কিছুটা হলেও করছে। যেমন আংশিক পরজীবীর যদি আমি এক্সাম্পল দিই, আংশিক পরজীবী সেটা হবে কি? চন্দন গাছ। চন্দন গাছ কি করে? নিজেরা, আমরা জানি ওটা তো গ্রিন প্ল্যান্ট, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ভালো কথা। কিন্তু ওর একটা আরো একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে যে ওর মধ্যে ওর একটা অভ্যেস আছে কি? অন্যের থেকে পুষ্টি সংগ্রহ করা। কেমন? ওর যে শেকড় থাকে সে অন্য গাছের থেকে পুষ্টি সংগ্রহ করে নিয়ে চলে আসবে। ওদের মূলে থাকে হোস্টোরিয়া নামক এক প্রকার বিশেষ অঙ্গ, যা ধরো পাশাপাশি নিম, আম এইসব গাছ থাকলে তাদের থেকে কিন্তু, তাদের মূলের মধ্যে প্রবেশ করে কিন্তু পুষ্টি সংগ্রহ করতে সক্ষম। যেহেতু এরা নিজেরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করছে, নিজেরা নিজেদের খাবার তৈরি করছে, তারপরও অন্যের থেকে খাবার সংগ্রহ করছে, সেজন্য এদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ পরজীবী বলবো না, কি বলবো? আংশিক পরজীবী। কি? চন্দন। ঠিক আছে, এবার আসি সম্পূর্ণ পরজীবী। সম্পূর্ণ পরজীবী কারা? যে যারা হচ্ছে পুরোপুরি ডিপেন্ডেন্ট হোস্টের ওপর, যার ওপর ডিপেন্ড করে থাকে তাকে বলা হয় হোস্ট। ঠিক আছে, যে হোস্টের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। খুব ইজি এক্সাম্পল তোমরা সবাই পড়েছো, কি? উকুন। উকুন যে কিন্তু হোস্টের থেকে খাওয়া সংগ্রহ করছে, উপরন্তু তার কিন্তু ক্ষতিই করছে, লাভ তো কিছু করছেই না দোপে। এ যেমন হচ্ছে রাসনা, যেমন হচ্ছে পুষ্টি সংগ্রহ করছিল ঠিক আছে, কিন্তু গাছের কোনো ক্ষতি করছে না, কিন্তু এ আমাদের পুষ্টি সংগ্রহ তো করছেই, সাথে কিন্তু হোস্টের হচ্ছে আমার ক্ষতি করে ছাড়ছে। তাহলে সম্পূর্ণ পরজীবী হচ্ছে উকুন। ঠিক আছে, এবার লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক উদ্ভিদ যারা হয়, পতঙ্গভুক উদ্ভিদ যারা হচ্ছে, তাদের যে পুষ্টি সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু আরেক প্রকার পুষ্টি। আমরা কি জানি? সমস্ত উদ্ভিদ আমাদের ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সালোক সংশ্লেষ করছে, কিন্তু এই ধরনের উদ্ভিদ যেমন ধরো সূর্য শিশির বা আমাদের হচ্ছে পিচার্স প্ল্যান্ট, মানে কলসপত্রী, এরা কি করছে? যে পতঙ্গেদের উপর, মানে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট আমরা এদেরকে বলি, তো ইনসেক্ট যারা থাকে তাদের থেকে কিন্তু নিউট্রিশন সংগ্রহ করে। মানে তাদের যে স্ট্রাকচারটা হয়, বডি স্ট্রাকচারটা হয় ওরকমই, যাতে ইনসেক্ট অ্যাট্রাক্ট হয়ে আসে, অ্যাট্রাক্ট হলে এলে সাথে সাথে কিন্তু তাদেরকে ট্র্যাপ করে ফেলে, ট্র্যাপ করে তার ভিতর থেকে যে নিউট্রিশন, মেনলি ওদের প্রোটিন নিউট্রিশনটা বেশি লাগে, সেজন্য তারা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট হয়। এক্সাম্পল কি বললাম? সূর্য শিশির। সূর্য শিশির। ক্লিয়ার? তো এই যে পুষ্টিটাও কিন্তু সজীব দেহে, সজীব বস্তুর বা জীব দেহের একটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ বা বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট যেটা বলবো 10 নম্বর, সেটা হচ্ছে চলন এবং গমন। চলন এবং গমন। ঠিক আছে, তো প্রত্যেকটা জীব দেহ, যে সজীব বস্তু আছে বা প্রত্যেকটা জীব আছে, দুটোর মধ্যে হয় লোকোমোশন নয় মুভমেন্ট, কোনো একটা শো করে থাকে, সে প্রাণী হোক বা উদ্ভিদ হোক। ঠিক আছে,
তো স্থান পরিবর্তন করা নিজের কোনো প্রয়োজনে, নিজেদের খাদ্য হোক, বাসস্থান হোক, কোনো কিছুর প্রয়োজনে স্থান পরিবর্তন করা যেটা, সেটা কিন্তু করে থাকে। এবারে এক স্থানে বসে অঙ্গ প্রত্যঙ্গের স্থান পরিবর্তন হতে পারে বা সমগ্র জীবদেহের স্থান পরিবর্তন হতে পারে। যখন অঙ্গ প্রত্যঙ্গের হচ্ছে তখন চলন, যখন সমগ্র জীবদেহ হচ্ছে তখন কিন্তু সেটাকে আমরা বলছি কি গমন বা লোকোমোশন, মুভমেন্ট। ওকে, তো এইটা জীবদেহের কিন্তু বা কোনো সজীব বস্তুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কোনো নেসেসিটি বা যে কোনো প্রয়োজনে সেটা কিন্তু ঘটতে পারে। এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে যে 11 নম্বর, যে পরিব্যক্তিতা বা মিউটাবিলিটি। মিউটাবিলিটি সেটা কি জিনিস? মিউটাবিলিটি আবার কি? মিউটাবিলিটি হচ্ছে বা পরিব্যক্তিতা হচ্ছে তোমার ধরো কোনো পরিবেশে বা কোনো জীব, ধরো বছরের পর বছর, বছর জেনারেশন আফটার জেনারেশন কিন্তু চলতেই থাকবে সেটা কিন্তু নয়, কোনো না কোনো প্রকরণ বা ভেদ বা পরিবর্তন তার মধ্যে কিন্তু অবশ্যই আসবে। সেটা তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হোক, মানে ধরো আগে কোথাও থাকতো এখন অন্য কোথাও কোনো একটা অঞ্চলে এসে থাকছে তার জন্য হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি হতে পারে, তার খাদ্যাভ্যাস হতে পারে, বা ইন্টারনাল কোনো কারণে হতে পারে, মিউটাবিলিটি কিন্তু শো করবেই। এটা কিন্তু একটা সজীব দেহ বা জীব দেহের বা কোনো সজীব বস্তুর গুরুত্বপূর্ণ কিন্তু একটা বৈশিষ্ট্য, মিউটাবিলিটি। ওকে, নেক্সট যে পয়েন্টটা বলবো কি, অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি। ধরো কোনো পরিবর্তিত পরিবেশে আমার বডিকে পরিবর্তন করা দরকার, যেমন ধরো শীতপ্রধান দেশের যে আমরা অ্যানিমেল গুলো দেখতে পাই তাদের কিন্তু দেহের ওপর আমরা যে লোমের স্তর দেখতে পাই সেটা কিন্তু অনেক বেশি নিরক্ষীয় অঞ্চলের থেকে। কেন? তাদের কিন্তু যে বডির যে হিট সেটাকে কিন্তু ট্র্যাপ করে রাখতে হবে। তাছাড়া তাদের লোমের ওপরে আমরা দেখতে পাবো যে একটা তৈলাক্ত আস্তরণ থাকে, যাতে তোমার কোনো ময়েশ্চারটা যে উড়ে না যায়, বা চুলগুলো দেখো অনেক সময় কি হয় যে এই যে ময়েশ্চারের জন্য উস্কো খুস্কো হয়ে যায় চুলগুলো বা বডি হেয়ার যেগুলো থাকে, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা হয় না। তার সাথে সাথে আরেকটা অভিযোজন ক্ষমতা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ধরো সাইবেরিয়ান বার্ডরা কি করে শীতকালে আমাদের এদিকে চলে আসে। কেন? কারণ ওখানে সমগ্র জায়গা কি হয়, বরফে ঢেকে যায়। এবারে বরফের নিচে জল থাকলেও উপরিভাগ তো পুরোটা বরফে ঢেকে যাচ্ছে, তো খাদ্য পাবে কোথা থেকে? তো হাজার হাজার কিলোমিটার তারা কিন্তু উড়ে সে হচ্ছে আসছে আমাদের এই জায়গাতে যে খাদ্যের সন্ধানে। এবার এই যে উড়ে আসছে তারও যে অভিযোজন ক্ষমতা, তার যে এতক্ষণ ওড়ার ক্ষমতা বা তার বডিটাকে যে সেরকম ভাবে অ্যাডাপ্ট করার ক্ষমতা, সেটাও কিন্তু একটা অভিযোজন বৈশিষ্ট্যের মধ্যে আমাদের পড়ছে। তো এই যে অভিযোজন ক্ষমতা যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোনো একটা সজীব বস্তুকে বা কোনো জীবকে একটা পরিবেশে সার্ভাইভ করার জন্য। ঠিক আছে, এবার আসি লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে বার্ধক্য ও মৃত্যু। বার্ধক্য এবং মৃত্যু, যার জন্ম আছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এটা হচ্ছে একদম মানে ট্রুথ। ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ। যদি কিছু তৈরি হয় তার মানে সেটা ডিস্ট্রয় হতে বাধ্য। তো এটাই হচ্ছে এটার মূল ফান্ডা। কি না, একটা আমাদের সদ্যজাত শিশু জন্মালো, সে কি হলো, অপরিণত দশার থেকে, সদ্যজাত থেকে অপরিণত দশা, অপরিণত থেকে পরিণত, পরিণত থেকে আমাদের আস্তে আস্তে পরিণত যেটা সেটা প্রাপ্তবয়স্ক, তারপর হচ্ছে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বার্ধক্য দিকে গেল আস্তে আস্তে, কিন্তু তারপর তার মৃত্যু ঘটবে। এটা সমগ্র যে কোনো জীবের ক্ষেত্রেই এটা হচ্ছে ধ্রুব সত্য। তো এইটা কিন্তু একটা সজীব বস্তুর যে যে জন্মেছে তাকে কিন্তু এক না একদিন হচ্ছে মরতে হবে। তো সেটাই হচ্ছে যে বার্ধক্য এবং মৃত্যু মানে কি, এজিং মানে তুমি সব সময় হচ্ছে ইয়াং থাকবে সেটাও যেমন নয়, বার্ধক্য দশা আসতে বাধ্য, এবং তার সাথে সাথে বার্ধক্যের সাথে সাথে কিন্তু মৃত্যুটাও কিন্তু স্বাভাবিক জিনিস। সে একটা গাছ হোক, একটা প্রাণী হোক, একটা মানুষ হোক, সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য।
এবারে তোমাদের মনে হতে পারে যে এই মৃত্যু ধরো অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা কি স্বাভাবিক? না, এটা কখনোই স্বাভাবিক নয়। বার্ধক্য দশা সেজন্য লেখা আছে, বার্ধক্য ও মৃত্যু। তার মানে বার্ধক্য দশায় কি, বার্ধক্যজনিত যে শরীরের মধ্যে ক্ষয় হয়, ধরো হাড় করে যাওয়া, সেলগুলো আস্তে আস্তে মরে যাওয়া, নার্ভাস সিস্টেম ডিজেনারেট করে যাওয়া, ঠিক আছে, হার্ট যেটা সেটা হচ্ছে তার কর্মক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলা, এই বার্ধক্যজনিত যে ক্ষয়গুলো তার জন্য যে মৃত্যু ঘটছে সেটাকেই কিন্তু আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে থাকি। তো সেটাই হচ্ছে আমাদের একটা জীবদেহের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং সর্বোচ্চ, সর্বোপরি এবং সর্বশেষ বৈশিষ্ট্য একটা জীবদেহের, সেটা হচ্ছে এই বার্ধক্য এবং মৃত্যু। ঠিক আছে, তো আজকে আমরা জীব জগতের বিভিন্ন জীব জগতের যে মেন ক্যারেক্টার, যে জীব, তাকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, যে একটা জীব হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, এবং এটা নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এবং এরকম আরো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।